আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এখন আসলে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে ধৈর্য ধরার কোনো বিকল্প নেই। রেগুলার পড়াশোনা করা এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। তো এখন মূলত আমি যে বিষয়গুলো পড়ছি সেটা হচ্ছে যে দেখুন মাস্টার ইংলিশ গ্রামারটা দেখলাম। এরপরে আমি 46-এর এই লেকচার শিটটা আমার কাছে ছিল। বাংলা ভাষার জন্য আমি এই লেকচার শিটটাই ফলো করছি, কারণ বাংলা ভাষা তো আর পরিবর্তন হয় না, খুব অল্প জিনিসে পরিবর্তন হয়। সেটা হচ্ছে শুধুমাত্র সাধারণ জ্ঞান, এবং সাধারণ জ্ঞানের জন্য আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে আমি এই মিহির জিকে থেকেই পড়ছি। যেহেতু দেখলাম আসলে ভাই বই সব 19-20, বুঝতে পেরেছেন? যদি কমন আসে সব বই থেকেই কমন, আর যেটা কমন আসবে না সেটা কোনো বইতেই পাবেন না। তো দেখা যায় যদি বাজারের বই থেকে যদি 160টা কমন আসে, ধরেন যদি 160টা কমন আসে, তাহলে সব বইতেই আপনি 150 প্লাস মাইনাস পাবেন। তো মানে এই তথ্যগুলো। আর যদি যেমন 47-এ বাজারের বই থেকে তেমন কমন আসেইনি বলা যায়। আমার মনে হয় না বাজারের বই থেকে মানে 70-80টাও মনে হয় কমন আসে নাই। তো বুঝতেই পারছেন এজন্য কাটমার্ক অনেক নিচে নেমে গিয়েছিল। তো যাই হোক, তো বাজারের বইগুলো পড়া ছাড়া আসলে আমাদের কোনো বিকল্প নেই। এগুলোই পড়তে হবে, বারবার প্র্যাকটিস করা ছাড়া কোনো বিকল্প নেই। এগুলোই বারবার প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আমি প্রথমে দেখাচ্ছি যে মাস্টার ইংলিশ গ্রামারটা। তো মাস্টার ইংলিশ গ্রামারটা থেকে আসলে ইংলিশ প্র্যাকটিসের জন্য নেওয়া যায়। সাথে আছে আপনারা চাইলে লাইভ এমসিকিউতে টপিক ভিত্তিক যে ইংলিশ গ্রামার সেগুলো পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে শানিত করতে পারেন। আমার মনে হয় যে সেটা তুলনামূলক ভালো হয়। আসলে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমার আসলে বলার তেমন কিছুই নেই। তবে আমি আসলে যেভাবে পড়ি বা পড়ছি সেই বিষয়ে আমি চেষ্টা করি টুকটাক আপনাদের সাথে শেয়ার করার। যদি কারো উপকার হয় তাহলে আমার ভালো লাগবে, এটাই আর কিছু না। আমি যে খুব বেশি জানি বা খুব একজন জ্ঞানী লোক তা নয়, খুবই সামান্য একজন মানুষ আমি। যাই হোক, তো আমি রিসেন্টলি নাম্বারটা পড়লাম। দেখুন নাম্বারটার ক্ষেত্রে কি করেছি, রুলসগুলো আমি আগে পড়েছি, পরে প্র্যাকটিস করেছি। এই যেখানে যেই যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট চেষ্টা করেছি প্র্যাকটিস করার। সবগুলো যে মনে থাকবে বিষয়টা এমন না, চেষ্টা করেছি যতটুকু মনে রাখা যায় এবং বারবার করে পড়া যায়। ভুলে গেলে আসলে কি করা যায়, আবার পড়তে হয়, তাছাড়া কিছু করার নেই। রুলসগুলো কীভাবে দেখেছি, যেইগুলো মেইন রুলস মানে হচ্ছে যে বুঝিয়েছে, যে মেইন কথাগুলোকে আমি একটু হাইলাইট করে রেখেছি, এভাবে আসলে পড়ার চেষ্টা করেছি। তো এইখানে টোটাল যে নাম্বারের টোটাল প্র্যাকটিস রয়েছে, দেখুন এই শেষের দিকে ইয়োর টার্নও রয়েছে 194টা, অর্থাৎ টোটাল 194টা এমসিকিউ এইখানে আছে নাম্বারের ক্ষেত্রে। তো এই 194টা এমসিকিউ আমি চেষ্টা করেছি দেখার, যদি এইখান থেকে মানে আমি চেষ্টা করেছি জাস্ট বুঝে বুঝে যেন পড়া যায়, যাতে এইখান থেকে আসলে যেন ইনশাল্লাহ ভুল না হয়। এখন যদি দেখা যায় যে এইখান থেকে যদি না আসে বা রুলসের কাছাকাছিও যদি আসে, তাও যাতে পারা যায়, এটাই মূলত আসলে আমার চেষ্টা করা ছিল। তো এটা ছিল মাস্টার ইংলিশ গ্রামার। ম্যাক্সিমাম মানুষই মাস্টার ইংলিশ গ্রামারটাকেই ফলো করে। আর হচ্ছে যে যাদের ইংলিশের বেসিকও অনেক ভালো, তারাও দেখেছি মাস্টার থেকে প্র্যাকটিস করে। আবার যারা ইংলিশে এত ভালো পারে না, তারাও মাস্টার থেকে প্র্যাকটিস করতে দেখেছি। যাই হোক, এটা মাস্টার ইংলিশ গ্রামার। মিহির জিকে তা থেকে সাধারণ জ্ঞান দেখলাম। আসলে ওই যে বললাম শুরুতেই যে খুব বেশি তারতম্য হয় না। বাজারের বই থেকে যদি 140টা কমন আসে, তা দেখা যায় ভাই সব বইতেই অলমোস্ট সেম কমন আসে। যদি ধরেন MP3 থেকে যদি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী মিলিয়ে যদি 40টা কমন আসে, ওই এই বইগুলোতেও ধরে ফিরে দেখা যায় কম বেশি হলেও 35টা 36টা ইনফরমেশন পাওয়া যায়। তবে যেবার ভাই কমন আসবে না, আনপ্রেডিক্টেবল বলা যায়, সেবারে আসলে কিছুই করার নেই। সেবার আসলে কিছুই বলা যাবে না যে হ্যাঁ এরকম আসছে। তো যাই হোক, আমাদের কাজ আসলে পড়ে যাওয়া আর কিছুই না, এর বাইরে আসলে আমাদের কিছুই করার নেই। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজকে দেখতে পারেন, যে
আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইউএনইপি, ডাব্লিউএমও, গ্রিন পিস, V20 যেটা হচ্ছে জলবায়ু বিষয়ক, তারপর সিভিএফ। এই সিভিএফ থেকে 47-এ প্রশ্ন এসেছিল কত সালে প্রতিষ্ঠা হয়, এটা 2009-এ। আমি আবার কি করি যে পাশে কখন রিসেন্টলি কোনো পরীক্ষা আসলে সেটা লিখে রাখি, আপনারা চাইলে করতে পারেন। তারপরে আইপিসিসিটা ইম্পর্টেন্ট, দেখুন চেষ্টা করেছি পড়ার। IUCN 2বার এসেছিল, 40 এবং 42 বিসিএসে। UNFCCC আরও যত মোটামুটি আছে, এবং জার্মান ওয়াস, এই গ্রিন বেল্ট মুভমেন্ট সহ আরও যা যা আছে মোটামুটি দেখার চেষ্টা করেছি। পরে বিভিন্ন পরিবেশ বিষয়ক যে সংগঠনগুলো আছে, বিভিন্ন কনভেনশনগুলো আছে, বিভিন্ন প্রোটোকলগুলো আছে, ওগুলো দেখলাম। পরবর্তীতে বিভিন্ন যে সম্মেলন, স্টকহোম সম্মেলন, ধরিত্রী সম্মেলন, এই বিষয়গুলোই আর কি বারবার একটু দেখার চেষ্টা করেছি। এখন কি আর বলবো, পরীক্ষায় যে বললাম যে কমন না আসলে তো কিছু করার নেই, আর সব জিনিস তো ভাই আমি মনে রাখতে পারবো না। যেগুলো মেইন জিনিস সেইগুলোই মনে রাখার চেষ্টা করি। যেমন ধরেন মেইন জিনিস যদি আমি বলি, আমার কাছে যেটা মনে হয়, ধরেন এখানে যদি আমি দেখাই, এখানে এইটা যেটা আজকে পড়েছি এই বিষয়ে কথা বলি। ধরেন আমি চেষ্টা করি কোন কোন জিনিস। ইউএনইপি কি, জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি, এর ফুল নেম, কত সালে গঠিত হয়, তারপরে কোন সম্মেলনের মাধ্যমে গঠিত হয়, সদপ্তর কোথায়, এইটুকু যতটুকু মোটামুটি পারা যায় এটাই চেষ্টা করি এগুলো মনে রাখার। যদি এখান থেকে প্রশ্ন হয়, যদি ইনশাল্লাহ মনে রাখতে পারি, এই তো তাহলে পরীক্ষায় পারবো, এছাড়া আর কিছুই করার নেই ভাই, কিছুই করার নেই। যাই হোক, এই পর্যন্ত পরে আমি বিভিন্ন চুক্তি বিষয়ক, অস্ত্র বিষয়ক যে চুক্তি, সিটিবিটি, তারপরে ওপেক, তারপরে এনটিপি, এই তো এগুলোই দেখলাম। তো মিহির থেকে দেখলাম আসলে ওই যে বললাম যে ভাই আসলে ইনফরমেশন তথ্য খুব বেশি এদিক ওদিক নাই, 19-20 জাস্ট দেখা যায়। মিহিরে যা আছে হয়তো একটা ইনফরমেশন বেশি আছে ওই কী বলে বেসিক ভিউতে, অথবা দুইটা ইনফরমেশন বেশি আছে হচ্ছে হলো MP3-তে, বা মিহিরে একটু কম আছে বেশি, এই মিলাই ঝিলাই। চাইলে MP3 দেখতে পারেন। ও আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ভাই মিহির নিব না MP3 নিব। তো আসলে 47-এ মিহিরের অবস্থা খুবই খারাপ ছিল, আমার কাছে খুবই খারাপ লাগছে। যেখানে বাংলাদেশ বিষয়গুলিতে আমি লাইভ MCQতে বেশ ভালো করতাম, কিন্তু মিহির পরে লাইভ 47-এ আমার ভালো হয়নি পরীক্ষা। ইনফ্যাক্ট আমার রেজাল্ট আসেনি 47-এ। তো তো আমি এখানে কমেন্টে লিখেছিলাম যে ভাই MP3 নেন। তো মিহিরই আমি পড়তেছি আপাতত অবশ্য, কারণ যেহেতু আমি লাইভ MCQর সাথে আছি, মিহিরই দেখি কি হয়, আল্লাহ ভরসা। তবে আপনারা এখন চাইলে নতুন কেউ নিলে আপনারা জর্জ MP3 নিন, এটাই মনে হয় ভালো হবে। পরবর্তীতে বাংলা ভাষা, ওই যে যেটা বললাম যে বাংলা ভাষাটা একটু দেখলাম। বাংলা ভাষা তো আসলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই তেমন, কারণ হচ্ছে এই সিলেবাস তো চেঞ্জ হয় না বাংলা ভাষার। বাংলা ব্যাকরণ মূলত, বাংলা ভাষা মূলত আমাদের 8, 9, 10-এর যে ব্যাকরণ সেইটাই। তো এখানে একটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে যে এটা কিন্তু সিলেবাস অনুসারে সাজানো লেকচার শিটটা। যেমন বাংলা ভাষা ও ধ্বনিবর্ণ, তারপরে দেখুন লেকচার 1 চলে গেল, লেকচার 2 হচ্ছে হলো সন্ধি, 2, 3 মিলে হচ্ছে সন্ধি, 4 হচ্ছে শব্দের মধ্যে পারিভাষিক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, মোটামুটি সবই আছে। 5, 6 হচ্ছে সমাস, 7 হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, এবং 8 হচ্ছে পদ প্রকরণ, এবং সর্বশেষ এই পদ প্রকরণের মধ্যে বাগধারা, এক কথা প্রকাশ, মোটামুটি সবই দেওয়া আছে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ। সিলেবাস এইটাই প্রথমে, আর এইখানে হচ্ছে এইটাই সবার শেষে। তো আমি আসলে 9 নাম্বার টপিকটাই পড়ছি এখন, মোটামুটি শেষের কাছাকাছি। বাংলা ভাষাটাও কিন্তু বেশ কঠিনই বলা যায়, বেশ জটিল। তো এটাই, পড়াশোনা এভাবেই চলছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। যেটা আল্লাহ কপালে রাখবে, যেটা রিজিকে রাখবে সেটাই হবে। আমার কাজ হচ্ছে জাস্ট পড়াশোনা করা, চেষ্টা করে যাওয়া। চেষ্টার বাইরে আসলে ভাই আমাদের কিছুই করার নেই, আমাদের চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তো আপনাদের জন্য শুভকামনা, এবং আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি ইনশাল্লাহ আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।